আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। 2 লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিল। H1B ভিসায় $1 লাখ ফি করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ট্রাম্পের পদক্ষেপকে লোক দেখানো বললেন মার্কিন সিনেটর। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা ককরোচ পার্টির। শিশু আসিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতিতে একসঙ্গে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে রয়েছে বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা এবং দক্ষ বিদেশি কর্মীদের H1B ভিসার জন্য $1,03,265 নজিরবিহীন ফি আরোপের প্রস্তাব। মার্কিন গণমাধ্যমের অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথি এবং কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী 2016 থেকে 2026 সালের মধ্যে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় 2 লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদী দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেন এবং স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এমন আবেদনকারীদের শনাক্ত করে তাদের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে ভিসা বাতিল হলেই তাদের তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে না, তাদের নতুন একটি শ্রেণীর আওতায় রাখা হতে পারে। তবে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে ভিসার মর্যাদা হারাবেন তারা। অন্যদিকে H1B ভিসা নিয়েও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত বিধিমালার প্রতি নতুন H1B আবেদনের বিপরীতে $1,03,265 ফি আরোপের কথা বলা হয়েছে। প্রস্তাবটি ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশের মাধ্যমে 30 দিনের গণপরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। H1B ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষ দক্ষতার বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। প্রতি বছর 65,000 সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত 20,000 ভিসা দেওয়া হয়। তবে ট্রাম্প ও তার সমর্থকদের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান এবং কর্মসূচির অপব্যবহার করে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে স্থানীয় আমেরিকানদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। ব্যবসায়ী সংগঠনগুলো অবশ্য বলছে, বিশেষায়িত পদে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং বৈশ্বিক মেধা আকর্ষণে এই ভিসা গুরুত্বপূর্ণ। এরই মধ্যে এই ফি নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি লড়াই চলছে। ব্যবসায়ী সংগঠন, কয়েকটি অঙ্গরাজ্য এবং নিয়োগকর্তাদের জোটের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রশাসন এভাবে অতিরিক্ত ফি আরোপ করতে পারে না। ফলে নতুন প্রস্তাব চূড়ান্ত হলেও তা আবারও আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব H1B আবেদনও পড়েছে। গত বছর প্রায় 3,54,000 নিবন্ধন করা হয়, যা 2024 সালের তুলনায় 25% বেশ কম। ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে ট্রাম্প। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে লোক দেখানো আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। সোমবার ট্রেজারি বিভাগে এক সংবাদ সম্মেলনে বেসেন্ট বলেন, ইরানের তেল খাত সহ সব ধরনের আয় উৎস বন্ধ করাই নতুন অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ ও কোম্পানিকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখতে মাধ্যমিক নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি করা হবে। বেসেন্টের ভাষায়, ইরানের শাসক গোষ্ঠীর বেঁচে থাকার প্রতিটি অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করে তেহরানকে বিশ্ব থেকে একঘরে করাই ওয়াশিংটনের উদ্দেশ্য। এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর ফরাসি উপকূলে অবতরণের সঙ্গে তুলনা করে একে অর্থনৈতিক ডি-ডে বলেও উল্লেখ করেন তিনি। নতুন নিষেধাজ্ঞায় ইরানের 5টি গুরুত্বপূর্ণ খাত, ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সেনা, বিমান চলাচল ও শিপিংয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা কোনো দেশ বা প্রতিষ্ঠানই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে না। তবে এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর ক্রিস মার্ফি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ডি-ডে আসলে হতাশাজনক একটি লোক দেখানো পদক্ষেপ। তার দাবি, ইরান যুদ্ধে জিতেছে আর ট্রাম্প প্রশাসন ব্যর্থতার দায় আড়াল করতে অর্থনৈতিক চাপকে নতুন কৌশল হিসেবে সামনে আনছে। মার্ফির মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরুতে যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি। ইরান এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করে রেখেছে। একই সঙ্গে দীর্ঘ সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলা বারুদ ও যুদ্ধ সরঞ্জামের মজুতও কমে গেছে বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাকে সন্ত্রাসী অর্থনৈতিক হামলা হিসেবে আখ্যা দিয়ে পাল্টা জবাবের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের সর্বোচ্চ চাপও ইরানকে নতি স্বীকার করাতে পারবে না, বরং নিষেধাজ্ঞার জবাবে অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে তাদের। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইরানের অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে মার্কিন ডলার ভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার ঝুঁকির কথাও জানান তিনি। পাশাপাশি 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে গুরুত্বহীন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষায়, অন্য দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক সীমিত করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না বলে দাবি করেন তিনি। আরও কঠোর বার্তা দিয়েছেন ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসী হামলা চালাতে চায়, তাহলে এর জবাব দেওয়ার মতো হাতিয়ার তেহরানেরও রয়েছে। চীন ও রাশিয়াও মার্কিন পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি। শুধু অর্থনৈতিক প্রতিরোধে নয়, সামরিক জবাবের ইঙ্গিতও দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের মুখপাত্র হোসেন মোহেবি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে বড় ধরনের আঘাত হানা হতে পারে। ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচলেও তেহরানের জন্য গুরুত্বপূর্ণ চাপ তৈরির হাতিয়ার। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টি আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে। সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এমন অভিযোগ তুলে আগামী 5 সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক এই সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, তাদের পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে শেষ হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা এবার এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংগঠনটি। চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা সিজেপি নিট প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তোলে। এসব দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর গত মাসে আন্দোলন স্থগিত করেছিল তারা। তবে সিজেপির অভিযোগ, 25 জুলাই সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই এখনো বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া এফআইআর এর তালিকা সরকার দেয়নি। সংগঠনটির দাবি, সুপ্রিম কোর্ট মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় সহায়তার জন্য এই তালিকা চেয়েছিল। সিজেপি আরও অভিযোগ করেছে, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে কালক্ষেপণ করছে এবং বিভিন্ন কৌশলগত অজুহাত দিচ্ছে। পাশাপাশি তাদের লিখিত আশ্বাস দেওয়ার বিষয়টিও এখনো ঝুলে আছে। বিবৃতিতে সংগঠনটি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের 5 সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে বিপুল সংখ্যায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। ওই ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামানের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করে। রমজানের ছুটিতে শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের 5 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণের পর তাকে হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় 8 বছর বয়সী শিশুটির। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। 2025 সালের 13 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।